বাঙালি হিসাবে এই ধরুন শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং এরাও তো একটা বলিউডে একটা বড় জায়গা তৈরি করেছে। এই মিউজিকটা কি আপনি মনে করেন যে আপ টু দ্য মার্ক ছিল বা ছিল না, হোয়াট এভার আপনার মতামত কি, আমি সেটা জিজ্ঞেস করছি জাস্ট। একটা শ্রেয়ার মতন একটা সিঙ্গার গাইছে, ওর ভয়েস চেঞ্জ করে দিয়েছে। আমি ভাবছি এটা কে, ওর ভয়েসটাকে এইভাবে একটা আলাদাই এফেক্ট কেন দিয়েছে বাবা? পরবর্তীকালে ধরুন বাঙালি হিসাবে এই ধরুন শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং এরাও তো একটা বলিউডে একটা বড় জায়গা তৈরি করেছে। তো এই মিউজিকটা কি আপনি মনে করেন যে আপ টু দ্য মার্ক ছিল বা ছিল না, হোয়াট এভার আপনার মতামত কি, আমি সেটা জিজ্ঞেস করছি জাস্ট। একটা তো মিউজিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য। হলেও আমি অন্ধ, হলেও আমি কালা, সত্যি কথা বলছি। আনটিল আনলেস একটা জিনিস কিন্তু যখন ওই গান শুনছি না, কারোর ভয়েস শোনা যাচ্ছে না, একটা কি বলে প্রসেসড। একটা গান আমার মনে হচ্ছে শ্রেয়ার, হয়তো ওটা শ্রেয়ার কি একটা গান আছে না, একটা শ্রেয়ার মতন একটা সিঙ্গার গাইছে, ওর ভয়েস চেঞ্জ করে দিয়েছে। একটা গান আছে, আমি ভাবছি এটা কে, খুব ভালো গাইছে, মানে কোনো পপ সিঙ্গার হবে বলতো, ও গেছে, কিন্তু ও নিজেই যেন ওর ভয়েসটাকে এইভাবে একটা আলাদাই এফেক্ট কেন দিয়েছে বাবা, কেন দিয়েছে? আমাকে যদি কেউ প্রোগ্রামে ডাকছে আর আমি যদি লাইভ না গাই, মুখ নাড়াই, তো আমি কেন টাকা নেব? আর আমি কেন, আমার মিউজিশিয়ান থাকবে কেন, ওই থাকবে, আমি কেন পারবোই না করতে। ভগবান না করুক ওই দিন আসবে আর আমি না থাকি অমনি দেখার জন্য। আমার গলা খারাপ যদি থাকে, তো আমি বলবো আমার গলাটা খারাপ আছে, একটু স্কেল নিচে করে দেবো, নোট নিচে করে দেবো, ওটা করতে পারি। কিন্তু তোমরা টিকিট নাও, শোয়ের নাম হচ্ছে লাইভ এন্ড কনসার্ট, কিন্তু আমি লাইভ করব না, আমি গাইবো না, এটা ক্লিয়ার বলে দাও অডিয়েন্সকে, আমি শুধু মুখ নাড়াবো। সাহস নেই না? আর কিন্তু প্যাদানিও হয়েছে এমনি, মুখ নাড়াচ্ছে, মাইক বন্ধ হয়ে গেছে, আর একবার মাইক চলছে আর মুখ নাড়াচ্ছে, কিছু একটা হয়েছে একটা খুব বড় একটা সিঙ্গারের সাথে, মাইকও চলছে আর মুখও নাড়াচ্ছে, আর সব ভুলভাল হয়ে গেছে, ট্র্যাক ভুলভাল হতে থাকে। কিন্তু ওইগুলো পার্টি ফার্টিতে ঠিক আছে, একটা ডিজে মিউজিক করছে, কোনো ব্যাঙ্কোয়েটে প্রোগ্রাম হচ্ছে, ওদিকে ঠিক আছে, কিন্তু কনসার্টে এটা খুব নোংরামি জিনিস, খুব খারাপ, মানে খারাপ না, জঘন্য জিনিস। আচ্ছা, এরম কাউকে মনে হয়েছে যে খুব ওভার হাইপড মিউজিক ডিরেক্টর বা ওভার হাইপড সিঙ্গার? আমি বললে আমি গালাগালি খাবো, কত গালাগালি খাবো ইয়ার, যে সবচেয়ে বেশি ওভার হাইপ তার দেখে নাও তো, এখন গেস তোমরাই করো, এর আগেও বলেছি, তার ম্যাক্সিমাম ফ্লপ তুমি গুনে নাও, কিন্তু লোকেরা শুধু ওর হিট গুলো জানে, ওর ইন্টারন্যাশনাল ইমেজ জানে, ওর এই জানে, ওদের প্রোডাকশন, ওর শোতে যায় প্রোডাকশন এত বেশি, এটাও, আরে কিসের গানা, মাইকটা এত দূরে, এটা কি টাইপের সিঙ্গিং, এত দূরে মাইক গাইছো? তো এদিকেও তো আছে ব্যাপারটা, ওভার হাইপ, খুব বেশি ওভার হাইপ। তো যদি আমি লিস্ট বলি না, কি ওদের লাইনে ফিল্ম ফ্লপ হয়েছে, মানে মিউজিক, খারাপ মিউজিক চলেনি, কিন্তু যেইটা চলে ওটাকে ওরা বেশি বড় স্টার কাস্ট, বড় প্রোডাকশন, ওইগুলোই আছে, ওভার প্রচুর। আর.ডি. বর্মন was never hyped, he was never been awarded. আর.ডি. বর্মনকে কোনো মেজর অ্যাওয়ার্ডই কোনোদিন দেওয়া হয়নি,
না কোনদিন হাইপ হয়েছে। হুম। আরডি বর্মনের ফ্লপ ফিল্ম, ফ্লপ মুভির গান এখন সেই সময় পপুলার ছিল, এখনো। হুম। ওইটা কেরে না রে বাবা, হুম। এটা ওয়াজ এ ফ্লপ মুভি আই থিঙ্ক। আমি তখন বোম্বেতে এসেছি হয়তো, হুম। এই গানটা হয়তো আমার সামনেই রেকর্ডিং হচ্ছিল। আমি বলি, এটা কি? এখন সব জায়গায় ওইটাই বাজে, বচ কে না রে বাবা। আই থিঙ্ক অমিতাভ বচ্চনের কোনো ফিল্ম, হুম। পুকার টুকার কিছু হুম। হবে, তাই না? হ্যাঁ। তো আমি এই যে নেভার হাইপ নেভার, ওই কিন্তু দেখো সব জায়গায় ওইটাই বাজে। হুম। হ্যাঁ, মিউজিকটা তো একটা সময়ের সাথে সাথে ইভলভ। তু হ্যাঁ ওহি হুম। দিল নে জেসে, সব সময় যাবে, সব সময় চলবে। ওই সময় অতটা পপুলার ছিল না, হুম। ওই সময় অত পপুলার ছিল না, গান ভালো ছিল, কিন্তু এখন বেশি চলছে। আর কারা শুনছে? ইয়াং আরডি বর্মনের পরের দুটো জেনারেশন পরের শুনছে। হুম। আরডি বর্মনের পরের জেনারেশন আমি, আমার পরের জেনারেশন যারা আছে তারাও শুনছে, তাদেরও জেনারেশন, 4টে জেনারেশন শুনছে, হুম। নট ফোর্সিবলি, এটাই শুনছে। দ্যাটস দ্য মিউজিক। হ্যাঁ, আপনার 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 মানে এই বলিউড যাত্রার শুরু নিয়ে আপনি এর আগেও অনেকবার বলেছেন, যদিও বাংলা পডকাস্টে আপনাকে যেহেতু খুব কম পাওয়া যায় বা কম আমরা পেয়েছি, সেহেতু জিজ্ঞেস করছি, এই যে বলিউডের আপনার মিউজিককে মানে প্লেব্যাক করা, এই শুরুর দিকটা কীরকম ছিল? আমি আমি যখন এসছি অ্যাজ এ ফ্লপ, আমাকে কেউ চিনতে পারিনি। আমার সাথে উদিত ফ্লপ ঢুকেছিল, যখন হিট হচ্ছে পাপাকে, যে তার আগেকার কথা বলছি। হুম। হুম। শানুও এক দুটো ছবিতে আরডি বর্মনই গাইয়েছিল 1942 অনেক আগে, সেও এসছিল, আমিও এসছিলাম। আনন্দ হুম। ফুল ফ্লপ হয়ে কিছু, সব কিছু হলো। কিন্তু ওই সময় আই ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি সিঙ্গার আফটার মেনি ইয়ার্স। চিরকাল বাঙালি সিঙ্গাররা রাজত্ব করেছে বলিউডে, রাজ্য করেছে, যেরকম হেমন্ত মুখার্জি কোনদিন রাজত্ব করেনি, কিন্তু মান্না ডে একটা টপ ওদের মধ্যে ছিল, একটা কিশোর কুমার। কিশোর কুমারের পর একটা বাঙালি সিঙ্গার আসলো, সে ছিল অমিত কুমার। ঠিক আছে, কিশোর কুমার থাকতে থাকতে অমিত কুমারের পর কেউ আসেনি। আরডি বর্মন একটা বাঙালি সিঙ্গারকে আনলো, যেটা আরডি বর্মন জানতো কি এই সিঙ্গারকে দিয়ে আমি কাজ করব, দরকারটা কি ছিল। আই ওয়াজ অনলি বেঙ্গলি সিঙ্গার। তারপর কেউ আসেনি। হুম। আর শানু আসলো আশিকি দিয়ে, 87 বলো, 88 বলো, আর আমাকে 82-তে আরডি বর্মন লঞ্চ করেছিল এই বড়ভাবে। যখন কি ফিল্মটা ছিল একেবারে সবাই জানতো ফ্লপ হবে, তখন দেবানন্দ লাইনে ফ্লপ দিচ্ছিল, দেবানন্দের ছেলে, মানে দেবানন্দ নিজের ছেলেকে অত ইম্পর্টেন্স দেয়নি ফিল্মে। আর আমাকে আরডি বর্মন কেন ব্রেক দিল আমি আজ অব্দি বুঝতে পারলাম না। ব্রেক দিয়ে তার হাতে ফার্স্ট টাইম আমি বম্বে মতন জায়গায় স্কচ খেলাম। আমি জানতাম না স্কচ কি হয়, উইস্কি জানতাম, স্কচ কি হয় জানতাম না। ফার্স্ট গানের রেকর্ডিং এর পর, আর যেদিন ডেকেছে বাড়িতে পার্টি করেছে অভিজিৎ, চলো গানটা শুনি, মিক্সে এসছে, গান শুনেছে আর আমাকে জড়িয়ে নিয়েছিল আরডি বর্মন। আই রিমেম্বার দ্যাট। তখন আরডি বর্মনের রাইভাল আর একজন এসে গেছিল, রাইভাল বলবো না, নো ওয়্যার, কিন্তু হি ওয়াজ ডুইং ভেরি ওয়েল। তো একটা হয় কি জার্মান, ইটালিয়ান ব্র্যান্ড, আর একটা চাইনিজ, সব চলে। হায়ার, যেরকম হায়ার একটা বড় ব্র্যান্ড, ওটা চলছে। আর ওদিকে জার্মান সিমেন্সের কস্টলি, খুব কস্টলি,
ঠিক আছে, সেটাও চলছে সেটা, কিন্তু কত লোকেরা সেটাকে অ্যাফোর্ড করতে পারে, সেটা হয়তো নিতে পারেনি। তো ওই সময় আমি একটা বাঙালি সিঙ্গার আসলো, হোয়াট ওয়াজ দ্য নিড? আরডি বর্মন আমাকে এইভাবে লঞ্চ করলো, হুম অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নিড? ইমিডিয়েটলি দুটো গানের পরেই আউট, when I was supposed to sing entire film. কার প্রেশার আসলো, কার প্রেশার, কি আরডি বর্মন সরি মানে না আমাকে সরি বলতে পারছে, না আমাকে হ্যালো বলতে পারছে, হুম। না আমাকে গলা ধরতে, হয়ে গেল আউট। আমি এই দুটো পার্টিও আসবো। আমি আপনাকে জিজ্ঞেস করবো যে শুরুর দিকে আরডি বর্মনের সাথে আপনার এই যে এটাই বলছি না, রিলেশনটা হঠাৎ বলছেন। জি হুম আমার শুরু হয়েছিল দরজার উপর মুখের উপর দরজার উপর মুখ, দরজার উপর মুখ বন্ধ করা, এটাও একটা ভালো জিনিস। মুখের উপর দরজা হুম বন্ধ করে দিয়ে শুরু হয়, হুম ওটা দিয়ে আমি স্টার্ট করি, অভ্যেস ছিল। তারপর একবার হলো যখন আরডি বর্মনের দরজা আমার জন্য খুলে গেল, আইয়ে আইয়ে আমাকে ডাকা হলো, দরজা খুলে, আর তখন যারা মুখের উপর দরজা বন্ধ করতো মানে স্টাফ, তারাই দরজা খুলে দিচ্ছে। তারপর ওই 1 মাস খুব ভালো চললো। এই তখন আমার একটা গান খুব হিট হয়েছিল বেঙ্গলিতে, তুমি তখন জন্মওনি, আমি জানি না কেন তোমায় ভালোবাসি, আশাজির সাথে, অপরূপা ফিল্ম ছিল, হুম। এই 82-83-তে গানটা হিট হয়েছিল। ফিল্ম যাই না কত হিট হয়েছিল কিনা, একটা অপরূপা বলে ছবি ছিল, জানি না তো হয়। এই বলিউডে বিভিন্ন ধরনের যে লবিং বা বিভিন্ন ধরনের যে তুমি একটা নন বলিউড লোককে, মানে বলিউড কে আমি ভালোবাসি, বলিউড আমি ফ্যান, একেবারে না। আমি বলিউডের কিছুই, তুমি কোশ্চেন জিজ্ঞেস করলে আমি ভুলভাল বলবো, সব ভুলভাল হয়ে যাবে। লোকে মানে বাচ্চারা বেশি জানে আমার চেয়ে বেশি। আপনি এতদিন ধরে প্লেব্যাক সিঙ্গার, হ্যাঁ, লিড ওটাই, লিড করেছেন একটা অনলি টাইম। সিঙ্গিং, অনলি সিঙ্গিং। স্টুডিওতে গেছি, গান করেছি, বাড়িতে এসে গেছি, কিন্তু ওদের দেখেই মনে হতো এরা কত আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল না, দে আর ফিল্মি, সেম থিং না। ইউ আর ফিল্মি and you are artificial, you are hypocrite, তিনটে মানেই সেম, তিনটে মানেই সেম। সো আমি কোনোদিনও বলিউডে থাকিনি, না তো বলিউডের সাথে হুম মিক্স আপ কোনোদিনও করি না, করি, একেবারে করি না, কোনোদিনও করিনি। আমি থাকি, তুমি জানো, নিচে পিভিআর, ওই বিল্ডিং এর ওপরে টপ আমার বাড়ি। হুম তো নিচে প্রত্যেক দিন একটা প্রিমিয়ার, কোন না কোনে রোজ স্টাররা ঢুকছে আসছে, আমি তো নিচেও নামিনি কোনদিন। সো আই এম এ ভেরি ব্যাড ফিল্মি পার্সন। আমি হয়তো লাস্ট ছবি ধুরন্ধর দেখেছিলাম নিচে হলে, মানে থিয়েটারে। তার আগে দেখেছিলাম পিকু হলে, একটা বাঙালি সেন্টিমেন্ট, ওটাতে বাঙালি ক্যারেক্টার, এই মানে বচ্চন সাহেবকে বাঙালি দেখেছে ওটাতে। লোকেরা অনেক বলেছে, আরে অভিজিৎ এটা দেখো একেবারে। আর যারা ইউনিটে সবাই আমার পুজোতে ভিড় করে আসে, আমি নিজেই চিনি না, সব বসে থাকে আড্ডা মারে। তো দেখবো কোনো টেকনিশিয়ান, কোনো সাউন্ডওয়ালা, সব তো চলে গেছিলাম দেখতে। তো আই এম এ ভেরি নট নন ফিল্মি, ভেরি ব্যাড ফিল্মি পার্সন। হুম নট, আমার বাড়িতে সবাই ফিল্মি। আমি আমি আপনাকে ডিফারেন্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আপনার বাড়ির মুম্বাইয়ে আপনার দুর্গাপুজো খুব বিখ্যাত। হ্যাঁ, কবে থেকে পুজো করছেন? মুম্বাইয়ে দুর্গা পুজো বিখ্যাত হলো বিকজ অফ মাই দুর্গা পুজো। হুম বিশ্বাস করতে হবে, কত বড়ই ব্র্যান্ড হোক, কতই বড় হোক, দেখে কি অভিজিতের কনসেপ্টটা কি, কিছু কি না, ওদের কত বড় পাবলিসিটি হোক, কত বড় 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 স্টার আসছে আমার পুজোতে, স্টাররা কেউ আসলেও আমি জানি না। ওদিকে বিগেস্ট যারা কাস্টিং
ডাইরেক্টার্স, কাস্টিং, ওরা সব ওদিকেই বসে থাকে। বড় স্টারের মারা আসছে, এই আসছে, আমি নিজেই চিনি না তাদের। আমার বউ বলে, দেখ এটা এ, এটা এ, এটা এ, এরা আসছে। মানে যতদিন নাম হয়নি ততদিন দর্শন করেছে, যখন নাম হয়েছে তো স্টেজে আসে উপরে। তো আমি নিজের একটা আমার কেবিন আছে, আমি গ্লাসের পেছন থেকে দেখতে থাকি কি হচ্ছে না হচ্ছে। আমি সামনে খুব কম আসি। আচ্ছা। কি এম্বারেসিং হয়ে যায় না, কোন বড় স্টার এসছে আর আমাকে রিসিভ করতে হবে, আমি জানি না। কেউ আমাকে বললে আমি যাই, ওদের রিসিভ করি। কিন্তু আমার পুজোটা হচ্ছে একেবারে খাঁটি পুজো, খাঁটি। যদি আমি 100 বছর আগে যদি পুজোটা বেঙ্গলে কিরকম পুজো হওয়া উচিত ছিল, সেই পুজোটা আমার পুজোতে হয়। মানে কোনো থিম না, থিম হচ্ছে দুর্গাপুজো, থিম হচ্ছে ঢাক। এমনি ঢাক তো বেঙ্গলে কেউ দেখেনি, একসাথে 40টা ঢাকি, 30টা ঢাকি, 3টে জেনারেশন অফ ঢাকি আমার সাথে বাজাচ্ছে। আর কেউ কলকাতা, সব মুর্শিদাবাদ থেকে। আচ্ছা। আমার মূর্তি বানাতে আসছে আসানসোল থেকে, নট কি কলকাতা টুঙাটুলি, একেবারে আলাদা আর্টিস্টিক ব্যাপার। সাজ সোলার কাজ, এইগুলো চোখ বানাতে কেউ আসছে। বাকি বম্বেতে সব একই জন করে যে মূর্তি বানাচ্ছে, আমার কিন্তু সব আলাদাই, ডিফারেন্ট। মানে এক একটা মনে হয় এটা কোথা থেকে। তো কেউ বলে একেবারে কলকাতার মতন পুজো, বলে মাথা খারাপ নাকি, কলকাতায় এমনি পুজো হয় না। কলকাতায় সবাই দেখে ওর প্যান্ডেলটা কিরকম হয়েছে, এই হয়েছে। আমার ওদিকে মায়ের জায়গা, ওটাই হচ্ছে। আর আমাদের ওদিকে যখন সন্ধি পুজো হয়, সেটাও একটা দেখার মতন। এক একটা রিচুয়ালস যেটা না, সেটা অনেক বড়, সেটাই হচ্ছে আমার পুজোর থিম।